সুপ্রিয় শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উমেন্স কালেক্টিভের নিয়মিত আয়োজন আমরা কেমন আছি। আপনারা প্রত্যেকেই জানেন এই পডকাস্টে আমরা বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকি এবং আমরা যারা অতিথি হিসেবে উপস্থিত থাকি তারা নিজেদের নাম পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে কথা বলে। তেমনি প্রতিবারের মতো এবারও আমাদের স্টুডিওতে আছে চিনি আপা, মনিকা আপা, নীল আপা এবং আমি জেরি। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুদের ওপর যৌন সহিংসতা বৃদ্ধি। আপনারা দেখছেন যে এখন নিউজ চ্যানেল খুললে প্রায়শই দেখা যায় যে হচ্ছে এখানে রেপ হচ্ছে, ঢাকায় হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে। কেন হচ্ছে? হঠাৎ করে কেন বেড়ে গেল? আসলে আমরা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই অবস্থাগুলো? এটি নিয়ে আমাদের অতিথি যারা আছে তারা কথা বলবে এবং আপনারা যারা শুনছেন তারাও আমাদের সাথে যুক্ত থাকার সুযোগ পাবেন। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে যাবেন। তাহলে আমরা শুরু করছি। আমরা শুরু করতে চাই প্রথমে মনিকা আপার মাধ্যমে। ধন্যবাদ জেরি। শিশুদের উপর যৌন সহিংসতা বৃদ্ধি, সত্যি কথা বলতে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে কথা বলতে গেলে আমাদের মন মানসিকতা আসলে ঠিক থাকে না। কারণ যদি দেখতে যাই গত ৩ মাসের খবর দেখলেই বোঝা যাবে যে ২০২৬ সালের মার্চ থেকে জুন, এখন তো জুন মাস, মার্চ থেকে জুন এই ৩ মাসেই বলতে গেলে বিভিন্ন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে ১১৮ জন শিশুর উপরে যৌন সহিংসতা হয়েছে, যার মধ্যে ১৭ জনকে মেরে ফেলা হয়েছে। আর খুবই অদ্ভুতভাবে আপনার কি মনে হতে পারে যে যৌন সহিংসতা শিশুদের উপর কারা করছে? বাইরের লোকজন? না। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ছিলেন পরিচিত মানুষ, প্রতিবেশী, আত্মীয়, শিক্ষক, গৃহশিক্ষক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি বা পরিবারের ঘনিষ্ঠজন। এমনকি একটি প্রতিবেদনে দেখা যায় যে শিশুদের উপরে প্রতি ১০ জন শিশু নির্যাতনকারীর উপরের ৯ জনের মধ্যেই এরা সব শিশুর পরিচিত মানুষ। এদের মধ্যে যে যৌন সহিংসতাটা ঘটেছে সেটার স্থানটা কোথায়? স্থান চিন্তা করলে দেখতে পারবো যে বেশিরভাগই হচ্ছে বাড়ি বা পরিচিত পরিবেশে, যেখানে একটা শিশু নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। এটা আমাদের কাছে আসলে শিশুদের নিরাপত্তা নিয়ে একটা নতুন উদ্বেগ তৈরি করে। কারণ হচ্ছে যদি আমি আমার বাসায় আমার বাচ্চাকে সেফলি না রাখতে পারি, তাহলে আসলে বাচ্চাটা কোথায় সেফ? আবার যদি আমি এখানে পরিসংখ্যান নিয়ে আসি, তাহলে নিয়ারলি বলতে পারেন ৬০ ভাগের বেশি ঘটনা ঘটেছে হচ্ছে বাড়ি বা বাড়ির আশেপাশের এলাকায়। আর বেশিরভাগ ঘটনার পরেই ধর্ষণের পরে হত্যা বা হত্যার চেষ্টা হয়েছে, ভয়ভীতি প্রদর্শন হয়েছে বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আর এই যে ঘটনাগুলো হয়েছে এর মধ্যে থেকে ধরেন আমরা খুব বিখ্যাত ঘটনা এখন বলতে পারি, মানে যেটা খুব পপুলার হয়েছে, আমরা যেটা সংবাদপত্রে এসেছে, যেটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, সেটা হচ্ছে রামিসা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এটা যে এই ১১৮ জন শিশুর মধ্যে একমাত্র রামিসার ঘটনাতেই আমরা একটা ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা দেখতে পেয়েছি। মানে বিচারে যেটা হয় যে শাস্তির কথাটা আসছে, কিন্তু হচ্ছে শাস্তি কিন্তু এখনো দেওয়া হয়নি। আহ শাস্তির কথাটা আসলো কেন? এটাও একটা প্রশ্ন। যেটা হলো, রামিসার ফুটফুটে চেহারাটা যখন আমাদের ফেসবুকে চলে আসছে, রামিসার বাবার কান্না আমরা শুনেছি, এইসব এবং ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। এখন আবার ফেসবুকের যুগে, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকের যুগে ভাইরাল না হলে কোনো জিনিসের কোনো মূল্য নাই। এই ভাইরাল হওয়ার কারণে প্রধানমন্ত্রী তার বাসায় গেছেন। এই কারণে রামিসার হত্যা মামলার রায় হয়েছে। ইন্টারেস্টিংলি আমাদের এই রুমে ৫ জন উপস্থিত আছে। আমরা যদি জিজ্ঞেস করি রামিসা হত্যা মামলায়, ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযুক্তের নাম কি? মনে করতে কিন্তু ১ মিনিটের বেশি সময় লাগবে। কারণ আমরা রামিসা নামটা যতখানি শুনেছি, অভিযুক্ত সোহেলের নাম সোহেল এবং সোহেলের ছবি কিন্তু আমরা ততটা দেখি নাই। এটা একটা অনেক বড় ব্যাপার যে আমরা ধর্ষিতার পরিচয় নিয়ে যতখানি উদ্বিগ্ন, ধর্ষকের পরিচয় নিয়ে ততখানি মনোযোগ দেই না কখনোই। এখানে আসলে অনেক কিছু বলার আছে, বাট সবকিছু আমি বলতে চাচ্ছি না। আমি একটু নীলাপাকে দিতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আসলে মনিকা আপার সাথে প্রথমে এই কথাটার সাথে একমত যে এই ধরনের বাচ্চাদের এই ঘটনাগুলি যখন সামনে আসে প্রথমে আসলে কিছু মানুষ আমরা ট্রমাতে পড়ে যাই। আসলে কিভাবে রিঅ্যাক্ট করব জিনিসটা আমাদের জন্য এতটাই সেন্সিটিভ হয়ে যায়। তো তারপরেও সেই কথার ধরে সূত্র ধরে আমি বলতে চাই যে রামিসার ঘটনাটা যেটা হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আসার জন্য বা প্রধানমন্ত্রী নিজে তার বাসায় যাওয়ার জন্য যে একটা প্রেশার ক্রিয়েট হইছে এবং সেখান থেকে হয়তো বিচার পর্যন্ত গেছে। বিচারটা দেখা গেছে যে রায়টাও হয়ে গেছে।
কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সো আসলে দেখা যাচ্ছে যে পরিমাণ মানে পরিসংখ্যান অনুযায়ী যে রিপোর্টটা আসতেছে যে বাচ্চাদের উপরে যে নির্যাতনটা, যে সহিংসতাটা পরিমাণ বেড়ে যাচ্ছে, অনেকগুলি আড়ালেই থেকে যাচ্ছে, যেগুলি সবার সামনে আসতেছে, যেগুলি সোশ্যাল মিডিয়াতে আসতেছে, যেখানে হয়তো যারা দায়িত্বশীল পোস্টে আছে তারা হয়তো যাচ্ছে, তখন সেই জিনিসগুলি সামনে আসতেছে এবং সেই বিচার নিয়ে সবাই ভাবতেছে। অন্য সবাই খুব আড়ালে থাকতেছে। এখন আসলে আমাদেরকে ভাবতে হবে যে আসলে কেন এটা দেরি হচ্ছে বা কেন এই জিনিসগুলি সামনে আসতেছে না? আমরা আসলে এটা নিয়ে মনে হয় সবার আগে কথা বলা দরকার। তো ১ম এই যেটা মনে হয় যে এই বিষয়টা নিয়ে সবসময়ই কথা হয়, সেটা হলো যে সেক্স এডুকেশন যেটা। বাচ্চাদেরকে আসলে আমরা বোঝানো হয় না, শেখানো হয় না যে তাদের গুড টাচ কি, ব্যাড টাচ কি, মানে কাকে কার সাথে কিভাবে কথা বলবে, কে তাদের সাথে কথা বলে সেখানে রেসপন্স করবে বা এই বিষয়গুলি না শেখানোর কারণে দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলিতে প্রতিবেশী, আত্মীয়স্বজন এই এই এইখান থেকেই কিন্তু তারা সহিংসতার শিকার হচ্ছে। কিন্তু তারা আ ঠিক আগে থেকে ওই ব্যাপারটা বুঝে উঠতে পারতেছে না বা ফ্যামিলির লোকজনও ওই জিনিসটা জানতে পারতেছে না। তো এই কারণে বাচ্চারা অভিযোগ করতে পারে না এবং সেটা আসলে দিনের পর দিন বাড়তে, বাড়তে হয়তো একটা সময় পরে এরকম ঘটনার সম্মুখীন হয়ে যায় সবাই। তো এখানে আমি এজন্য বলতে চাই যে অভিযোগের যেই জায়গাটা সেটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে না। ১ম একটা কারণ আমার কাছে মনে হয়। তারপরে একটা কারণ থাকে সামাজিক একটা চাপ। সামাজিক চাপটা ফ্যামিলির দিক থেকে হয়। কেননা মেক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পরিবারের ভেতরের লোকজন, পরিচিত লোকজন থেকে বাচ্চারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে একটা চাপ কাজ করে অনেক ক্ষেত্রেই। এবং এই চাপের কারণে অনেক সময় মানুষ অনেক কিছু চেপে রাখে, বলতে চায় না, ভাবে যে এই জিনিসটাকে হয়তো কোনোভাবে লুকানো যাবে। কিন্তু সবশেষে হয়তো এরকম একটা মানে মর্মান্তিক ঘটনার দিকে এগিয়ে যায়। আবার অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে প্রমাণ সংগ্রহ করা, তদন্তের দুর্বলতা, এগুলিও আসলে খুব একটা সামনে আসে না। একদমই আসে না এবং অনেক সময় আগ্রহও দেখা যায় না। ওই যে যখন দায়িত্বশীল ব্যক্তিরা সামনে আসে না, তখন সেটা নিয়ে পুলিশের তেমন আগ্রহও থাকে না, তদন্তও এরকম হয় না। তো সেখানেও আমরা পিছিয়ে থাকি। এই সবকিছু আসলে এবং বিচারের যে প্রক্রিয়াটা এটা আসলে এত দীর্ঘ যে সেখানেও আসলে ভুক্তভোগী পরিবাররা ক্লান্ত হয়ে যায়। যেমন রামিসার ক্ষেত্রে দেখা গেছে যে তার বাবা সরাসরি টিভিতে এসে বলতেছে যে আমি বিচার চাই না। কারণ বিচার তো হবে না। মানে অলরেডি সবার ভেতরে এটা মাইন্ডসেট একটা হয়ে গেছে যে আসলে এগুলি হয়েই যাচ্ছে কিন্তু বিচার তো হয় না, হবেও না কখনো। মানে এটা একটা কি ভয়াবহ দুরবস্থার দিকে এগিয়ে গেছে যে এখন আসলে মানে এটা নরমালাইজ হয়ে গেছে মনে হচ্ছে বিষয়টা এরকম। যে এরকম সহিংসতা হচ্ছে, হবে এবং বিচারও হবে না। মানে এটা আসলে খুবই অ্যালার্মিং আমার কাছে মনে হয়েছে যে আমাদের সমাজের জন্য। এবং মেইন জিনিসটা আইন হিসাবে আইন আছে কিন্তু সেটার প্রয়োগ খুবই, খুবই কম জায়গায়। যার কারণে আমার মনে হয় মানে দিন, দিন এই জিনিসটা বেড়ে যাচ্ছে। অনেক বেশি বেড়ে যাচ্ছে যেটা আসলে ফলো আপটা থাকতেছে না। এবং আসলে আইনটাকে আরো কঠোরভাবে কি মানে পালন করা উচিত, এই দিকে আসলে মনোযোগী হওয়াটা খুব জরুরি। আমার কাছে মনে হয়। এখন আমরা জেরি আপার কাছে ফিরে যাই। সো আমার মাঝে মধ্যে একটা কোশ্চেন মাথায় আসে যে বিচার বিচার হচ্ছে কি হচ্ছে না। আমার মনে হয় যখন বিচারের প্রক্রিয়া শুরু হয় একজন রেপিস্ট সবাই দেখতেছে, ভিকটিমের পরিবার বলছে, সবাই বলছে যে এই লোকটা রেপ করেছে। একদম প্রমাণিত, একদম আদালতের কাছে যাওয়ার আগেই প্রমাণিত যে হ্যাঁ, সে একজন রেপিস্ট। আমার মাঝে মধ্যে মনে হয় সেই রেপিস্টের পক্ষে একজন উকিল কিভাবে পাওয়া যেতে পারে? সেই উকিল কি দেশের নিউজ দেখে না? নাকি সে সত্য বোঝে না? সো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমি একটু মনিকা আপার সাথে অ্যাড করব একটা বিষয়ে যে উনি বলছিল যে রেপিস্টের নাম কেউ জানে না, কিন্তু হচ্ছে আমরা রামিসার নাম জানি। এই বছরই হচ্ছে একটা ঘটনা ঘটেছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফিমেল, সে হচ্ছে, আমি নাম বলছি না, সে হচ্ছে আহ, তাকে মানুষ চেনে এবং তার হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে এবং বিয়ের পরে একটা ঘটনা সামনে আসে যে তার যে হাজবেন্ড ছিল সে মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং সে মাঝে মধ্যেই হিডেন ক্যামেরা দিয়ে হাসপাতালের হচ্ছে ওয়াশরুমে বা হচ্ছে বিভিন্ন জায়গায় যে হিডেন ক্যামেরা ফিট করে সে হচ্ছে এই ভিডিওগুলো কালেক্ট করতো এবং সে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে ধরা খায় এবং এটা নিয়ে মোটামুটি একটা নিউজ হয়। কিন্তু আমি যেটা দেখলাম যে সব জায়গায় হচ্ছে তার যে ওয়াইফ, সে কন্টেন্ট ক্রিয়েটর, তার একটা ফেস ভ্যালু আছে, ওই মেয়েটার নাম নিয়ে নিউজ হচ্ছে এবং
তার হাজবেন্ড যে অপরাধটা করেছে তার নামে কিন্তু নিউজ হচ্ছে না, তার হাজবেন্ডকে কিন্তু চিনতেছে না, সবাই জানতেছে অমুক কন্টেন্ট ক্রিয়েটরের হাজবেন্ড এটা করছে। সো এটা আমার কাছে খুব ফানি মনে হয়েছে। তো এই বিষয়ে আমরা আরো কথা শুনবো আমাদের অতিথির কাছে, এবং আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যারা শুনছেন তারা আপনাদের কমেন্ট বা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এবারে একটু শুনবো সরি, এবারে আমরা চিনি আপার কাছ থেকে শুনবো। সবাইকে অনেক ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটা ডিসকাশন। আমি বিষয়টাকে দেখতে চাই একটু ব্রডার অ্যাঙ্গেলে। আসলে একটা গুড এক্সাম্পল ক্রিয়েট করেছে বাংলাদেশ গভর্নমেন্ট সূত্রপাত রামিসার ইস্যু থেকে। যে ভিকটিম, সে রামিসা যে ভিকটিমকে ভিকটিমাইজ করলো তার নাম সোহেল এবং তার যে ওয়াইফ, দুজনকেই বাংলাদেশ সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছেন, কিন্তু আপিলের সুযোগ আছে, হয়তো সেটা কোর্টে যাচ্ছে। এই যে যে একটা ডিফারেন্ট এক্সাম্পল তৈরি হলো বাংলাদেশে, তার মানে হচ্ছে এটার একটা আশা আমরা দেখতে পাই ফর ফিউচার, যে যদি সরকার চায়, যদি আমাদের ল এনফোর্স এজেন্সিগুলো চায়, এভরিথিং ইজ পসিবল। এই একটা আলাদা করে এক্সাম্পল হওয়ার কথা না, প্রত্যেকটা ধর্ষণের ঘটনারই একই রকম বিচার ব্যবস্থা হওয়া উচিত। এবং যেই বিচার ব্যবস্থায়, যে রামিসার ব্যাপারে যেমন খুবই একেবারে চোখে আঙুল দিয়ে আমাদের এভিডেন্সগুলো ছিল, সেই রকম অনেকগুলো কেস আছে যেই কেসগুলোর আসামি পক্ষের পক্ষে না গিয়ে আসামি পক্ষের বিপক্ষেই যাবে, কারণ এভিডেন্সগুলো সেরকম কথাই বলে। আমরা জানি আইন এভিডেন্সের ঊর্ধ্বে কথা বলতে পারে না। সো সেই কেসগুলোর ক্ষেত্রেও আমরা এই একই এক্সাম্পল সেট করতে পারি যদি আমাদের ল এনফোর্স এজেন্সি চায়। কেন এটা একটা এক্সাম্পল হয়ে তৈরি হলো, আমরা সবাই বলার চেষ্টা করেছি, ভাইরাল হয়েছে। রামিসার বাবা প্রথমে যে স্টেটমেন্টটা দিয়েছিল মিডিয়ার সামনে, সেটাই ছিল অনেক পাওয়ারফুল। দ্যাটস ওয়াই ওটাকে কোট করে আমরা ফেসবুকে অনেকে এটাকে শেয়ার করেছি। তিনি বলেছেন, আমি আমার এই হত্যার বিচার চাই না, কারণ আমি জানি এই দেশে কখনো কোনো হত্যার বিচার হবে না, এই রকম ধর্ষণের বিচার কখনোই হবে না। রামিসার বাবা কিন্তু শুধু তার মেয়ের পক্ষ হয়ে কথা বলেননি, সে কিন্তু একজন আদর্শ নাগরিকের মতো সে সারা বাংলাদেশের এই ধর্ষণের ঘটনার যে এক্সাম্পল বাংলাদেশ সরকার ক্রিয়েট করেছে যুগ যুগ ধরে, তারই একটা প্রতিচ্ছবি ধ্বনিত হয়েছে শুধু, যে এই দেশে কোনো ধর্ষণেরই বিচার হয় না। দ্যাট ওয়াজ সো ট্রু অ্যান্ড দ্যাট ওয়াজ সো অ্যালার্মিং অ্যান্ড দ্যাট ওয়াজ সো স্যাড অ্যাজ ওয়েল। আমরা তাহলে যারা ডেভেলপমেন্ট সেক্টরে যুগ যুগ ধরে কাজ করছি, তারাই আসলে কতটুকু পরিবর্তন করার জন্য এই ল এনফোর্স এজেন্সি এবং গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পেরেছি, সেটা একটা প্রশ্ন। রামিসার বাবার একটা স্টেটমেন্টে সারা বাংলাদেশ কেঁপে উঠেছে, সারা বাংলাদেশ তাকে ভাইরাল করেছে। আরেকটা আমার মনে হয় যে কেন এটা হলো, শুধু এক, আমার মনে হয় ঢাকা সিটি একটা অনেক বড় রোল প্লে করেছে। কারণ ঢাকার বাইরে ওই একই সময়ে আরো অনেকগুলো সমমনা ঘটনা ঘটেছে, আমরা ফেসবুকের থ্রুতে, মিডিয়ার থ্রুতে জেনেছি। ছোট্ট একটা বাচ্চা জঙ্গল থেকে নিজের গলা চেপে ধরে বের হয়ে এসে সে মারা গেল, কতটা মর্মান্তিক। তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, এখন সেও জেলে আছে। তার বেলায় তো সেম ঘটনাটা হলো না, আমরা দেখতে পাচ্ছি সে এখনো বিচারাধীন আছেন, তার রায় হচ্ছে না। তারপরে আমরা তার আগে জেনেছি যে বেড়াতে গিয়েছিল দুলাভাইয়ের বাসায় বোনের সাথে, দুলাভাই এবং নানা মিলে শ্বশুর, মেয়ের শ্বশুর মিলে ছোট্ট একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, হ্যাঁ, সো সেটারও একটা এক্সাম্পল আমরা দেখেছি মিডিয়ার থ্রুতে এসছে। কিন্তু রামিসার ঘটনার মতো একটা অ্যালার্মিং হয়নি, কারণ রামিসার বিষয়টা ছিল ঢাকা কেন্দ্রিক। আরেকটা হচ্ছে, অনেকে বলার চেষ্টা করেছিল ইন ব্র্যাকেটে, আমি কন্টেন্ট ক্রিয়েটারকে বলতে শুনেছি কেন রামিসার জন্য আমাদের মন কেঁদে উঠেছে। আই এম সরি টু মেনশন দ্যাট স্টেটমেন্ট বিকজ আই এম নট এগ্রি অন ইট। বলেছে রামিসা দেখতে অনেক কিউট, সো আমাদের মনে নাড়া দিয়েছে। এখানেও আমরা অবজেক্ট করছি, রামিসার একটা শিশু, সেই শিশু, প্রত্যেকটা শিশুই সুন্দর হয়, কিন্তু স্পেসিফিক্যালি রামিসাকে মেনশন করার জন্য বলা হচ্ছে রামিসা যেহেতু কিউট আমাদের মনে কষ্ট লেগেছে। রামিসার মতো একটা শিশুকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার জন্য আমাদের মন কষ্ট পায়নি। রামিসা দেখতে কিউট, তার জন্য আমরা ভাইরাল করেছি। সো মিডিয়া প্লে এ ভেরি ব্যাড রোল সামটাইম। আমরা বলছিলাম যে আমরা যে ভিকটিম তার নাম বেশি প্রচার করি, কিন্তু যে ধর্ষণ করে তাকে আমরা এক সাইডে রেখে দিই, জানতে চাই না।
এটাও কার দোষ দিব আমরা? আমার মনে হয় শুধু সরকারকে বা ল এনফোর্স এজেন্সিকে দায় না করে যেই মিডিয়া আমাদের সামনে নিউজগুলো প্রেজেন্ট করছে তাদেরকে অনেক বড় দায়ভারী নিতে হবে। অন্যান্য ঘটনাগুলো কেন এত বেশি ফোকাস হলো না? চিনি আপা, আপনার সাথে এখানে আমি একটু বলতে চাই যে হচ্ছে আমরা কি শুধু মিডিয়াকেই দোষ দিব? আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা ভিউ করি, আমরা যারা শুনি, তারাও কি নেগেটিভ জিনিসটাকে বেশি হচ্ছে রিসিভ করতেছি না? আমার আমার কাছে মনে হয় যে হচ্ছে যে নেগেটিভ নিউজটাকে আমরা একটা শিরোনাম দেখলে যত তাড়াতাড়ি ওটাকে ভিউ করি, দেখার চেষ্টা করি বা পড়ার চেষ্টা করি, একটা পজিটিভ নিউজ কিন্তু মানুষ পড়ছে না, ওরকম ভাবে ভিউ হচ্ছে না। আমি আপনাকে শুধু একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যারা সচেতন নাগরিক, আমরা ফেসবুকের স্রোতে যারা কম ভাষী, তারা কিন্তু নিউজের অথেন্টিকিটি যেটা থাকে সেটাকে খোঁজার চেষ্টা করি। সো মিডিয়ার কথা আমি কেন আগে আনছি, আপনি যেটা বললেন যে নেগেটিভ নিউজ, পজিটিভ নিউজ, নিউজ তো সেটা এনে দিচ্ছে আপনাকে কোনো না কোনো পোর্টাল। সো সেই জায়গাটার কথা আমি বলছি ফার্স্টে, তাদেরকেই রেসপন্সিবিলিটিসটা নিতে হবে। ফলো আপ নিউজ থাকে না কেন? কি হলো XYZ ঘটনাগুলোর? আমরা দেখেছি, আমরা জানছি, স্টিল নাও আমরা জানছি মাদ্রাসাগুলোর এই ঘটনাগুলোর পাশাপাশি মাদ্রাসার বাচ্চাদের ঘটনাগুলো বের বের হয়ে এসছে। কোনো একটার ফলো আপ রিপোর্ট একাধারে কোনো মিডিয়া, এটা না অনেক পুরনো ডিসকাশন, যে মিডিয়া কখনোই কোনো ফলো আপ নিউজ ধরে রাখার চেষ্টা করে না, তারা শুধু জাম্প করে। সো এগুলো অনেক পুরনো ডিসকাশন, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি যে প্লিজ আপনারা ফলো আপ নিউজ দিয়েন। আর এখন আপনার কথায় আসি যে আমরা যারা ভিউয়ার্স, যাদের কাছে নিউজগুলো আসে, তাদের রেসপন্সিবিলিটিস কি? অবশ্যই নিউজের সত্য খুঁজে বের করা, নিউজের সত্য খুঁজে বের করে দেন সেখানে কমেন্ট করা। আপা কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, চিনি আপার কথার সাথে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাচ্ছি যে ঠিক রামিসার যখন এই কেসটা হলো ২ দিন বা ৩ দিনের মধ্যে রামপুরাতে বা বনশ্রীতে, আমি যদি ভুল না করি, বনশ্রীতে একটা মাদ্রাসার ছেলে যার সাথে এরকম সহিংসতার সে শিকার হলো এবং সে কাউকে বলতে না পেরে সুইসাইড করলো। সেইটা, হ্যাঁ, এখন এটা আসলে তদন্তের বিষয়। তাকে মেরে ফেলছে অথবা সুইসাইড করেছে, কিন্তু আমরা পড়েছি রিপোর্টে যে সে বাথরুমে যেয়ে সুইসাইড করেছে। রামিসার বিষয়টা যতটা হাইলাইটেড হলো, বিচার পর্যন্ত হলো, রায় হলো, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে কারো কোনো মানে ওই নিউজটা মনে হয় ওইখানেই শেষ, এরপরে আর এটা নিয়ে কোনো কথা নাই। সেখানে প্রধানমন্ত্রীও যায় নাই। এবং আপু যেই জায়গাটাকে বললো যে পজিটিভ দিক, আমার কাছে কেন জানি এই জিনিসটাকে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের অবস্থা অনুযায়ী নেগেটিভ। সবখানে উনার না যে এরকম পজিশনে যাওয়াটাকে কখনো পজিটিভ বলি। অ্যাকচুয়ালি আমি চেয়েছি, আমি বলেছি যে ইটস এ গুড এক্সাম্পল ফর আওয়ার কান্ট্রি, অ্যাটলিস্ট উইদিন এ শর্ট টাইম এরকম একটা ঘটনার যে রেজাল্ট দেওয়া যায় যদি আমাদের সদিচ্ছা থাকে। সো এই এক্সাম্পলটা ইন ফিউচার উই ক্যান রেফার। সো দিস ইজ দ্য পজিটিভ থিংস, বিকজ এর আগে আমরা এই ধরনের কোনো অ্যালার্মিং ঘটনা এত তাড়াতাড়ি কোনো সলিউশন আমরা পাইনি। সো যেহেতু এটা একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে যে ইফ উই ওয়ান্ট উই ক্যান ডু ইট। আরেকটা জিনিস আমি অ্যাড করি, প্রধানমন্ত্রী গিয়েছেন, দ্যাটস ওয়াই ঘটনাটা তাড়াতাড়ি হয়েছে। যদি এটা আমি এক সাইডে সরিয়ে রাখি, পলিটিক্যালি না দেখি, প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না সারা পৃথিবীর, সারা বাংলাদেশের সমস্ত রেপ কেসের ঘটনায় গিয়ে উপস্থিত হওয়া। আমরা যে কতটা দেখানো আইনি শাসনে প্লিজড করতে ভালোবাসি, এটার একটা এক্সাম্পল। হ্যাঁ, প্রধানমন্ত্রী গেছে, তো আমাদের করতে হবে, উনি যেহেতু এটা কনসার্ন আমাদের করতে হবে। বাট বর্তমান প্রধানমন্ত্রী একটা জিনিস সেট করার চেষ্টা করছেন, যদি আপনারা ফিল করে থাকেন, সেটা কিন্তু উনি বারবার চেষ্টা করছেন, আমাদের প্রত্যেকের নিজস্ব রেসপন্সিবিলিটিস আপনারা ঠিকভাবে পালন করেন। রামিসার বিষয়টা ঢাকায় হয়েছে, এত সেন্সিটিভ, যেহেতু আমরা বিষয়টাকে এতটা সিরিয়াসলি নিয়েছি, সারা বাংলাদেশ যেখানে উঠেছে এরকম একটা রাইজিং ইস্যুতে এক্সাম্পল ক্রিয়েট করার জন্য এটা একটা প্রতীকী উপস্থিতি ছিল প্রধানমন্ত্রীর। প্রতীকী উপস্থিতি মিনস, এটা জ্ঞানী মানুষকে বুঝতে হবে যে প্রধানমন্ত্রী এই ধরনের ঘটনায় নিজে উপস্থিত হওয়া মানে জিরো টলারেন্স। সো ইচ অ্যান্ড এভরি কেস উই শুড টেক ভেরি সিরিয়াসলি। সো এই মেসেজ যদি অন্য সবার মগজে না ঢোকে, সেখানে আসলে ক্রিটিসিজমটা ওইরকমই আসবে উল্টা, যে হ্যাঁ প্রধানমন্ত্রী অন্যগুলোতে কেন গেল না।
আচ্ছা, এখানে সো আমি আসলে আমরা অনেক মাথা মোটা জাতি, তো অনেক কিছু বুঝি হুম, না। সো আমার কথা হচ্ছে যে যে গুড এক্সাম্পলটা সেট হয়েছে, এই এক্সাম্পলটা সেট করতে আমাদের নতুন কোনো আইন তৈরি করতে হয়নি, নতুন কোনো পলিসি তৈরি করতে হয়নি, নতুন কোনো কমিটি তৈরি করতে হয়নি ইনভেস্টিগেশনের জন্য, নাথিং। আমাদের এক্সিস্টিং যা ছিল, যে আইন ছিল, সেই আইনের শাসনের আওতায় কিন্তু সব হয়েছে। তার মানে আমাদের যে আইনি ব্যবস্থা আছে সেটা যদি চায়, তাহলে প্রত্যেকটা কেসের জন্য এরকম একটা গুড এক্সাম্পল তৈরি করা সম্ভব। এক্স্যাক্টলি আমার ঠিক কথাটা, আছে। আমার পয়েন্টটাও ঠিক সেটাই ছিল যে উনার উপস্থিতিকে হাইলাইট করা নয়, উনার উপস্থিতির সাথে সাথে ওনাকে এই মেসেজটা দেয়া জরুরি যে আমি এখানে উপস্থিত হয়েছি, বাট এই ধরনের কোনো কিছুই আমাদের আইনের বাইরে যাবে না। আমি এখানে এসেছি তার মানে এই নয় যে আমি সারা দেশেই ছুটে বেড়াবো, বাট সেই কাজটা হবে। কিন্তু 2 দিন পরে যখন বনশ্রীতে ঘটনাটা ঘটলো এবং ওইটা কিন্তু থেমে গেল, ওইটার কিন্তু আর কোনো খবর নাই। সো তাহলে পজিটিভে আমরা কিন্তু যেতে পারলাম না। সো আমার মতে প্রধানমন্ত্রীর উচিত ছিল উনি যে ওইখান থেকে ওই স্টেটমেন্টটা দেওয়া, ওই ফোর্সটা করা এই দায়িত্বশীল সবার ক্ষেত্রে যে এই এটা কন্টিনিউ থাকতে হবে, এটা কন্টিনিউ। এবং এটা খুবই সত্যি যে উনি যথেষ্ট পজিটিভ মেসেজ দিয়ে যাচ্ছে, যেটা হ্যাঁ, আমার এবং কাছে আমি মনে হয় আপনাকে যে শুরু। ওইটাই অ্যাড করলাম যে সবকিছু তো আসলে লাইন টু লাইন বলে বুঝাতে হয় না, কিছু জিনিস আমাদের সেলফ মেসেজিংটা বুঝে নিতে হয়। আমরা এখন পলিটিক্যালি আগের চাইতে, আমি মনে করি বাঙালি পলিটিক্যালি এখন উই আর ভেরি অ্যাওয়ার। আমরা আগের চাইতে পলিটিক্সের সাথে অনেক বেশি ইনভলভ। ঠিক আছে। সো আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাও আরো ম্যাচিউর হওয়া উচিত, আরো ম্যাচিউর হওয়া উচিত। এখন সেই জায়গাটায় এসে দাঁড়িয়ে এখন আমরা যদি এক্সপেক্ট করি যে তিনি ওখানে গিয়েছিলেন এবং ওখানে দাঁড়িয়ে ওনার বলা উচিত ছিল যে আমি প্রত্যেকটা কেসে এরকম দেখতে চাই, আসলে তো বলার কিছু নাই। প্রত্যেকটা সন্তান মারা গেলে প্রত্যেকটা মা, বাবা যেমন চাই এটার একটা বিচার হোক, সারা জাতি যেরকম চায় উনিও সেরকম চেয়েছেন। আচ্ছা, আমরা এখন অন্য জায়গায় যাই, নাহলে মনে হবে যে আমরা অনেক বেশি পলিটিক্যালি চলে যাচ্ছি। আপা কিছু অ্যাড করতে যাচ্ছি। ১ নাম্বার আমি জেডি আর চিনি আপার সাথে একটা জিনিস নিয়ে একটু দ্বিমত পোষণ করতে চাই। সেটা হচ্ছে আমরা যখন মার্কেটিং এ কাজ করেছি, আমি একটা মার্কেটিং এজেন্সিতে ছিলাম একসময়। সেখানে হচ্ছে আমাদেরকে সবসময় বলা হতো, খুবই দুঃখজনকভাবে সত্যি, আমাদের দেশের টার্গেট গ্রুপ টিজি, টিজি হলো স্টুপিড। সো হোয়াটএভার মার্কেটিং মেসেজ উই আর গোইং টু সেন্ড, উই আর গোইং টু সেন্ড ফর টিজি স্টুপিড। সো এই টিজি স্টুপিডের জন্য মিডিয়ার দায়বদ্ধতা অনেক 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 বেশি। রামিসা হত্যা মামলায় সোহেল আর স্বপ্নাকে, অভিযুক্ত সোহেল এবং স্বপ্নাকে যখন হাইলাইট করা হয়েছে, রামিসাকে তার চেয়ে দ্বিগুণ ৩ গুণ ৪ গুণ ভাবে হাইলাইট করা হয়েছে, এবং তাও এই ৭ বছরের বাচ্চাটার একটা শাড়ি পরা ছবি দিয়ে। ৭ বছরের বাচ্চাটা শাড়ি পরা ছবি দিয়ে কি বোঝাতে চায় মিডিয়া? না, আপনারা বলেছেন যে, না, দ্বিমত পোষণ করছি এই কারণে, কারণ আপনারা বলছিলেন যে মিডিয়ারও দায় আছে, মিডিয়া টার্গেট গ্রুপেরও দায় আছে। টার্গেট গ্রুপের দায় আমি হচ্ছে বলেছি মিডিয়া। মিডিয়ার দায় আছে, টার্গেট গ্রুপের কথা আমি বলিনি, কারণ আচ্ছা, আমার কাছে সবসময় মনে হয়েছে যে মিডিয়া ইজ প্লেইং এ ভেরি বিগ রোল টার্গেট টু বি গ্রুপ, বায়াস। টার্গেট আমি টার্গেট গ্রুপ হচ্ছে, আমি আপাকে বলার চেষ্টা করেছি যে টার্গেট গ্রুপ তো পরে আসছে, মেসেজটা মিডিয়াই তো আমাদের কাছে দিচ্ছে। সো দে শুড প্লে এ ভেরি স্ট্রং রোল টু হাইলাইট দোজ পারসন হু এখানে একটা পয়েন্ট আমার ব্রিং আছে, দি সেটা হলো যে অ্যাকচুয়ালি ভায়োলেন্স। কয়জন অ্যাওয়ার আছে এখানে, আমি এই জায়গাটাতে একটু বলতে কতজন চাই আছে যে সত্যিকার অর্থে। মনিকা আপা যে কথাটা বললেন যে হচ্ছে মার্কেটিং এর যে থিওরিটা, তো এই থিওরি বেচে হচ্ছে মিডিয়া নিউজ প্রচার করার কারণেই কিন্তু হচ্ছে So media এটা হয়। ভুলে যাচ্ছে they are not doing marketing. They are they're playing a responsible. social job. দিস ইজ So দ্য ফ্যাক্ট। মিডিয়াকে এটা বুঝতে হবে। সো আমরা এখন ইদানিং বলছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং নিউজ প্ল্যাটফর্ম ইজ নট সেম। সো যে টিজি তাকেও বুঝতে হবে যে আমি কোন নিউজে লাফাবো, কোনটা নিউজ আসলে, ঠিক আছে, আর কোনটা হচ্ছে আমার ভিউ বাড়ানো। আমি যদি সবাইকেই জার্নালিস্ট বানিয়ে ফেলতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এভরিবডি ইজ জার্নালিস্ট, সো আই ক্যান সে আই এম অলসো এ জার্নালিস্ট। সো আমার কথা হচ্ছে যে যারা রিয়েলি জার্নালিস্ট, যেই নিউজগুলো মানুষ দেখে নিজেদের কন্টেন্ট খুঁজে বের করার চেষ্টা করে, যেই নিউজগুলো মানুষ দেখে একটা রেজাল্ট চিন্তা করে। সো এই ঘটনা আসলে আমাদের যেটা শেখায়, এই ঘটনাটা আমাদের শেখায় আসলে
আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা সোশ্যাল মিডিয়া দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছি, আমরা যারা একটা বিচার সঠিক হোক বলে দাবি করছি, আমাদের উচিত আসলে আমরা কোন নিউজটাকে কিভাবে প্রেজেন্ট করব, কোন নিউজটা দিয়ে ইনফ্লুয়েন্স হব, কোন নিউজটা আসলে অন্যদেরকে হেল্প করবে টু রাইট টু নো দ্য রাইট মেসেজ। এই পুরো ঘটনা আমাদেরকে যেটা শিখিয়েছে, ইফ উই গো টুগেদার দেন উই ক্যান মেক চেঞ্জ। সেখানে এই ঘটনাটায় যেটা ছিল, স্টেক হোল্ডার্স থেকে শুরু করে, গভর্নমেন্ট থেকে শুরু করে, আমাদের যারা ল এনফোর্স এজেন্সি ছিল, আমরা যারা ফেসবুক দেখে ইমোশনাল হয়ে যাই তারা, এবং সারা বাংলাদেশের জনগণ, আমরা সবাই আসলে একটা জিনিসই চেয়েছি, স্লোগান দিয়েছি যে এটা সঠিক বিচার হোক, এবং এতটা ডেসপারেট ছিলাম একটা সঠিক বিচারের জন্য যে বলেছি এই ধরনের যারা আসামি তাদেরকে যেন জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া হয়। আমরা এতটাই ডেসপারেট, এবং এখনো মনে হয় আমরা মনে মনে অনেকে এটা চাচ্ছি। আমি এখানে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আনতে চাই আপনাদের জন্য, এবং আমরা হয়তো আলোচনাটা শেষও করতে পারি। রামিসা হত্যার কারণে সোহেল এবং সোহেলের স্ত্রী দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমার সমাজে দুইজন নারী, দুইজন ফিমেল ক্যারেক্টার, একজন মেল ক্যারেক্টারের অপরাধের বলি হলো। সেটা হচ্ছে এক রামিসা, আর হচ্ছে সোহেলের স্ত্রী। সে নিজেও গলা কাটছে। সে নিজে নিরপরাধ আমি বলছি না, আমি বলছি রামিসার সাথে যেটা ঘটেছে এবং এই সোহেলের যে ব্যাকগ্রাউন্ড স্টোরি, সেটা যদি আপনারা একটু দেখেন, তার স্ত্রীকে কিভাবে সে পুশ করতো, পানিশড করতো, এবং এই ঘটনার সাথে জড়িত হতে বাধ্য। আমার পয়েন্টটা হয়তো বুঝতে একটু সময় লাগবে, বাট আমি যেটা বলার চেষ্টা করেছি, অফকোর্স শি ইজ গিলটি, অফকোর্স সে তার স্বামীকে সহযোগিতা করেছে রামিসাকে খুন করতে এবং পুরো নিজের ঘটনাটাকে সংসারটাকে বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। সো সে আসামি, সে অপরাধী অবশ্যই, কিন্তু তার হিডেন এজেন্ডা আসলে কি ছিল? কোনো স্ত্রী এত সহজে এটা করে না, সে পারভার্টেড না, বাট তাকেও কিন্তু সেম শাস্তির আওতায় আনা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আমাদের ক্রিমিনোলজিটাকে বোঝা উচিত, আমাদের উম, এই ধরনের মানুষগুলোকে বোঝা উচিত, এবং আমাদের আসলে এইভাবে একসাথে মুভমেন্ট করা উচিত, যেন যে ঘটনাটা আমরা রামিসার ক্ষেত্রে দেখতে পেয়েছি, আমরা এখনো এত আশা নিয়ে বুক বাঁধার কিছু নাই, কারণ এখনো তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝোলানো হয়নি। সো যেদিন ঘটনাটা ঘটবে সেদিন আমি বুঝবো যে এক্স্যাক্টলি ঘটনাটার একটা রেজাল্ট হয়েছে। এবং আমি একটা নিউজ দেখছিলাম, ওইখানে হচ্ছে যেহেতু সোহেলের একটা ছোট বাবু আছে, তো ওইখানেও খুব জোরালো ভাবে বলা হচ্ছিল যে এই শিশুটার ভবিষ্যৎ আসলে কি হবে। হুম। হ্যাঁ, এটা আসলে একটা কোশ্চেন, ওই শিশুটার ভবিষ্যৎ আসলে কি হবে। কিন্তু ওই শিশুর ভবিষ্যৎ কি হবে এটা চিন্তা করে হচ্ছে এই দুইজন অপরাধী তাদের আসলে কি হবে। এটা একটা ইমোশনাল পার্ট। শিশুটার দায়িত্ব গভর্নমেন্ট নেবে, শিশুটার দায়িত্ব তার ফ্যামিলি মেম্বাররা নেবে, তার দাদা দাদি আছে, আমরা যতটুকু দেখেছি তার ফ্যামিলি সবাই আছে। সো অপরাধী যেই বাবা, সেই অপরাধী বাবার এবং মায়ের ছত্র ছায়ায় আরেকজন অপরাধী তৈরি হওয়ার সুযোগ থেকে ওই শিশুটাকে বাঁচানোই এখন মেইন এজেন্ডা হওয়া উচিত। আই ক্যান অনলি সে যে আমাদের সমস্ত শিশু নির্যাতন বন্ধ হোক, এত জঘন্যভাবে শিশুদেরকে টার্গেট না করা হোক, ওদেরকে শিশুই ভাবা হোক, আমার শরীরের চাহিদা মেটানোর একটা উপলক্ষ হিসেবে তাদেরকে আমরা না দেখি, এবং এই ঘটনার পরেও যারা এই দুঃসাহসটা করছে তাদের আসলে একটা সঠিক বিচার বাংলাদেশ গভর্নমেন্ট যেন নিশ্চিত করতে পারে ইন ফিউচার। এর চাইতে আমি আর কি বলতে পারি? আমার ঘরে আমার সন্তান আছে, এই ঘটনাটার পরে আমি আমার ছেলেকে পাশের বাসার দরজার সামনে দাঁড়াতে দিই না। আমার ভেতরে এমন পরিমাণ ট্রমা তৈরি হয়েছে, আমি আমার ছেলেকে, আমার ছেলের সবচেয়ে কাছের আত্মীয় স্বজনের কাছেও একই একই রুমে আমি একা ছাড়তে পারি না। আমি কিছুক্ষণ পর পর কাউকে না কাউকে পাঠাই, কি হচ্ছে কি করছে দেখে আসো। আরেকটা জিনিস আমি বলি যে ব্যাড টাচ গুড টাচ শেখানোর মধ্যেই এটা এখন আর আটকে নাই, কারণ একটা শিশুকে ব্যাড টাচ গুড টাচ শিখালাম, ওই শিশুটার এতটা স্পর্ধা তৈরি হয় না যে এই ধরনের পশু যখন তার উপর আক্রমণ করে, সরি আমি ইউজ করছি পশু শব্দটা, পশু ওদের চেয়ে ভালো, আসলে ইবলিশ বলতে পারি, যে যখন আক্রমণ করে তখন আসলে এই ছেলে বা এই ছোট্ট মেয়েটা কিভাবে নিজেদেরকে রক্ষা করবে, কি স্ট্র্যাটেজিতে করবে।
তো আমার মনে হয় প্যারেন্টসদের অনেক বেশি রোল প্লে করার আছে এখানে। তো এই জায়গাটা থেকে আসলে আমি আমার পরবর্তী কোশ্চেনে যেতে চাই যে আমাদের প্রত্যেকেরই হচ্ছে বাসায় ছোট ছোট শিশু আছে। সো আমরা এই মুহূর্তে কি ফিল করছি, কি মনে করছি আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে আমাদের কি করা উচিত? আচ্ছা, যদি এই প্রশ্নের উত্তরে আসছি তার আগে একটু চিনি আপার সাথে অ্যাড করে নিই। সেটা হচ্ছে যে সোহেলের সহযোগী স্বপ্নাকে কিন্তু আমি একেবারেই সে তার সংসার বাঁচানোর জন্য করেছে এই জিনিসটার মধ্যে আমি ফেলতে চাচ্ছি না। কারণ হচ্ছে কি, মানুষ তো রামেশাকে কিন্তু সেই ডেকে নিয়ে গিয়েছিল চকলেটের লোভ দেখায় কিংবা কিছু একটা লোভ দেখায়, ঘরে ঢুকাইছে রামিসাকে সেই। সংসার বাঁচানোর জন্য একটা বাচ্চাকে মেরে ফেলবো, তাকে গলা কেটে বালতিতে মাথা রেখে দিব, তারপর আমার হাজবেন্ড সেটা করছে তাকে পালাতে দিব, সেটা মানুষের কাতারেই পড়ে না। তাকে কি করে আমি ভিকটিম বলি? আমি কোনোভাবে তাকে ভিকটিম বলতে পারছি না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে সেক্স এড ইম্পর্টেন্ট, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা বাচ্চাদেরকে মানুষ মনে করি না। কেন কথাটা বললাম? কারণ হচ্ছে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদেরকে জোর করে চুমু দেওয়া, জোর করে কোলে নেওয়া, একটা বাচ্চা যদি না বলে, সেই নাটাকে না শোনা, তোমার ইয়েই তো, তোমার চাচাই তো, কোলে যাচ্ছ না কেন? না গেলে মাইর দেওয়া, একটা শিশুর নাকে কখনো না বলা, না বুঝতে দেওয়া হয় না। একটা বাচ্চা যখন আনকমফোর্টেবল কারো কাছে যেতে, কেন? সেটার পিছনে কারণ খোঁজার আগে আমরা নিজেদের সোশ্যাল স্ট্যান্ডিংটাকে বিবেচনা করি। ওর কোলে না গেলে ও কি বলবে? আমার বাচ্চাটাকে বলবে আনসোশ্যাল। কি হলো? তাতে কি হলো? তাতে কিছু যায় আসে? আমি যেটা জাস্ট ৪ মাসের পরিসংখ্যানে দেখলাম, যেখানে ৬০% ঘটনা ঘটেছে শিশুর পরিচিত নিজের পরিচিত স্পেসে, নিজের বাসায়, বাসার বাইরে। নিজের বাসার মধ্যে আমি আমার বাচ্চাকে যদি সেফ রাখতে না পারি, তাহলে আসলে চাইল্ড সেফটি নিয়ে আমাদের চিন্তা করার অনেক বড় একটা সময় এখন। বাচ্চা যদি কোনো কারণে কারো কাছে যেতে না চায়, তাকে জোর না করা উচিত। কেন যাচ্ছে না, কেন যেতে চাচ্ছে না, বাচ্চার নাটাকেও চিন্তা করা উচিত। অনেক বাচ্চা আনসোশ্যাল হোক আনসোশ্যাল, আনসোশ্যাল হলে বড় হোক, মরে না যায়। মেইন কথাটা হচ্ছে এটা, যে একটা বাচ্চাকে তুমি যখন দুনিয়াতে আনছো, বাচ্চাটা কিন্তু নিজের ইচ্ছা আসতে চায় নাই, তাকে তুমি আনছো, তুমি অনেকে প্ল্যান করে এনেছো, অনেকে আনপ্ল্যান আনছে, হোয়াট এভার দ্যাট ইজ। বাচ্চার সেফটির দায়িত্ব তোমার। তোমার নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা রেপ করে এখন, তুমি কার কাছে, চাচা কোথাকার কোন চাচা, তার কোলে কেন যেতে হবে? গিয়ে কি উদ্ধার হবে? কেন দরকার? বাচ্চা কেন? বাচ্চাকে না বলতে শেখানো উচিত। বাচ্চার কোনো প্রাইভেট পার্টে হাত দিলে চিৎকার করতে শেখানো উচিত। সেক্সুয়াল এডুকেশন বলতে আমাদের দেশের অতি অতি শিক্ষিত মানুষজন বোঝে কি করে সেক্স করে, সেটা শিখায়। এটা যে কেন দরকার, কি দরকার, নিজের শরীর সম্বন্ধে মানুষের আইডিয়া নাই। ৮ বছরের বাচ্চা, ৭ বছরের বাচ্চা, ১১ বছরের বাচ্চা, যার পিরিয়ড শুরু হয় নাই, সে পিরিয়ড শুরু হওয়ার আগে সুদূর তাকে রেপ করে তার বাচ্চা চলে আসছে পেটে। সেইটা নিয়ে ফেসবুকে তুমুল ইয়ে, যার পিরিয়ড হয়নি তার বাচ্চা হলো কেমনে? কারণ তার ওভুলেশনের সঙ্গে সঙ্গে এই জিনিসটা ঘটেছে, তার সঙ্গে তার বা কি বলে, সে প্রেগনেন্ট হয়ে গেছে। আমরা জানি না পর্যন্ত যে বাচ্চা কি করে হয়। বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি। ওই ফুলে ফুলে টোকা দিয়ে চাকা ঘুরতে ঘুরতে বাচ্চা হয়ে যায়, বাচ্চা বড় হয়ে যায়। খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট বাংলাদেশের মানুষের, তারা কেউ কিছু জানে না। আমার যেটা মনে হয় যে এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, মিডিয়ার অনেক বড় একটা প্রভাব আছে। আমাদের নেক্সট জেনারেশন এআই নির্ভর একটা জেনারেশন। আমরা রিসেন্টলিও জানি যে একটা গবেষণায় দেখা গেছে যে এআই কে ইউজ করে চাইল্ড অ্যাবিউজের যে সমস্ত ভিডিও, চাইল্ড সেক্স ট্রেডের যে সমস্ত ভিডিও আপলোড করা হচ্ছে, সেগুলো কিন্তু শুধু যে যারা পর্নোগ্রাফি ফিল্ম তৈরি করে তাদের মাধ্যমে হচ্ছে তাও না। আমরা যারা মোটামুটি এআই শিখেছি, আমাদের ইয়াং জেনারেশন বলি বা আমাদের মিডল এজ বা আমাদের যারা ইন্টারনেটে অ্যাক্সেস খুব বেশি পাচ্ছে, একটু বিকৃত চিন্তা ভাবনার মানুষগুলিও এআই দিয়ে বাচ্চাদেরকে কেন্দ্র করে এই ধরনের পর্নোগ্রাফি ছোট ছোট ভিডিও তৈরি করে খুবই ইজিলি ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে, যেখানে কোনো প্রোটেকশন নাই, কার হাতে যাচ্ছে, কে দেখছে, কার মস্তিষ্কে কি প্রভাব পড়ছে। সো দিস ইজ অ্যালার্মিং। এখন রেসপন্সিবিলিটিস নিতে হবে নিজেকেই, আমার যেটা মনে হয়। কারণ আহ, কিভাবে এটাকে প্রোটেক্ট করা যায়, কিভাবে এটা একটা সাস্টেনেবল চেঞ্জের দিকে নেওয়া যায়, সেটা ভাবনার চাইতে এখন দরকার হচ্ছে আমি কিভাবে আমার সন্তানটাকে প্রোটেক্ট করতে পারবো এই মুহূর্তে। এটা আমাদের সবার আগে ভাবা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা গার্জিয়ানকে নিজের সন্তানের প্রতি এক্সট্রা অ্যাটেনশন দেওয়া উচিত
একটা সঠিক এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আমার সন্তান যাচ্ছে কিনা, আমার সন্তান যে স্কুলটায় যাচ্ছে সেখানে সে কতটা সেফ, আমার সন্তান বাসায় যদি আমার অ্যাবসেন্সে থাকে কার সাথে থাকছে সেটা কতটা সেফ, আমার সন্তান কোথায় ঘুরতে যাচ্ছে কার সাথে যাচ্ছে সেখানে সে কতটা সেফ, সে কি তার বাবার সাথে সেফ কিনা, সে তার চাচাদের সাথে সেফ কিনা, সেই জায়গাটায় আসলে অ্যাওয়ার হওয়া জরুরি। আমাদের একজন আপা বলেছেন যে কোনো বাচ্চা যদি বলে না, ডিসকমফোর্ট ফিল করে কারো কাছে যেতে, আমাদের সেটাকে অবশ্যই অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত, বাচ্চার নাকে শোনা উচিত এবং মুখের ওপরে কিছু মানুষকে বলে দেওয়া উচিত আমার বাচ্চাকে হাগ করার দরকার নাই, আমার যদি বলে না ও হি লাইকস মি শি লাইকস মি, বাট আমি অ্যাজ এ মাদার বা আমি অ্যাজ এ প্যারেন্টস এটা লাইক করছি কি করছি না এটা তাকে স্পষ্ট বলে দেওয়া, সে যা খুশি তাই মনে করতে পারুক। কারণ এখন যে অবস্থা, আমার মনে হয় আমাদের নিজেদের অ্যাওয়ারনেসের চাইতে বড় কিছু হতে পারে না। স্কুলকে দায়ভার দেওয়ার কিছু নাই যে আমার বাচ্চাকে আমি স্কুলে দিয়েছি, রেসপন্সিবিলিটি স্কুলের। আপনি স্কুলে দরকার হলে আরো কঠিনভাবে ছেলেকে বা আপনার সন্তানকে মনিটর করার ব্যবস্থা করেন। সমাজকে দায়ভার নিতে হবে, সরকারকে দায়ভার নিতে হবে, ল ল এনফোর্স এজেন্সিকে দায়ভার নিতে হবে। যেভাবে কথা আবারও দিয়ে শেষ করছি, রামিসার ঘটনাটাকে যেভাবে আমরা একটা এক্সাম্পল হিসেবে সেট করেছি, আমার মনে হয় এরপরের প্রত্যেকটা ঘটনা যেন একটা করে রামিসার ঘটনার এক্সাম্পল তৈরি হয়, আর রামিসার হত্যাকারীদের যেন সত্যি খুব অল্প সময়েই একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাদের যেন ফাঁসির আদেশ কার্যকর করা হয়। একজন নাগরিক হিসেবে, একজন মা হিসেবে আমি এটাই চাইবো, পাশাপাশি চাইবো যত ধর্ষণের ঘটনা ঘটেছে তাদের সঠিক তদন্ত হোক খুব দ্রুত এবং প্রত্যেকটি ধর্ষকের একই বিচার হোক। সো এটা বলে আমি আমার পক্ষ থেকে আসলে শেষ করতে চাই। আমি আপা আপনার কাছে হ্যান্ড ওভার করতে চাচ্ছি। ধন্যবাদ চিনি আপা, আসলে খুব সুন্দর করে বললো। আমি আপুর সূত্র ধরেই একটু বলতে চাই যে আমরা আসলে খুব ভালো একটি উদাহরণ তৈরি করতে পেরেছি। কিন্তু ওই যে আমরা জানি যে হীরক রাজার দেশের গল্প আমরা সবাই জানি, কিন্তু আমি এই পর্বে আবারও একটু মনে করিয়ে দিতে চাই প্রত্যেকটি ঘটনার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজে এসে সেই ঘটনা তদারকি করবে, এটি সম্ভব না। কিন্তু আমরা এই ঘটনার দ্বারা বোঝাতে চেয়েছি, জানতে চেয়েছি এবং বুঝতে পেরেছি যে এটা এমন কোনো ঘটনা নয় যেটার বিচার দিনের পর দিন অপেক্ষা করতে হবে, আদালত প্রাঙ্গণে চক্কর কাটতে হবে এবং একদিন বিচার না হয়ে হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো এই ঘটনার পরে আমি আমি বলতে চাই যে আরো কিছু এক্সাম্পল তৈরি হোক এবং যেই ধর্ষণগুলো হয়ে গিয়েছে এবং বিচার হয়নি তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং আমি এটা চাই যে পরবর্তীতে এমন একটি পরিস্থিতি তৈরি হোক যেন আর কোনো শিশুর বাবা মা বা শিশুকে আদালত প্রাঙ্গণে চক্কর কাটতে না হয়। আমার মেয়ের ধর্ষণের বিচার চাই এই হিসাব করে। কোনো এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাই যেন আমাদের চারপাশে না ঘটে। আমাদের প্রধানমন্ত্রী বলতে চেয়েছে, জানাতে চেয়েছে, শুধুমাত্র এটি তার দায়িত্ব নয়, সে তার জায়গা থেকে এগিয়ে এসেছে এবং আমাদের উচিত প্রত্যেককে তার নিজের জায়গা থেকে এগিয়ে আসা, সচেতন হওয়া এবং নিজের শিশুকে কিভাবে নিরাপত্তা দেয়া যায় সেই বিষয়ে চিন্তা করা। তো আজকের মতো এখানেই রাখছি। আমাদের এখানে যারা উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা শুনছেন তাদেরকেও আরো একবার ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আপনাদেরকে বলে দিতে চাই আপনাদের সম্পূর্ণ সুযোগ আছে আপনাদের নিজেদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার। আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবাদ দিতে পারেন এবং আমাদের কথার বিপক্ষে আমাদের কোনো কিছু যদি ভালো না লেগে থাকে সেখানে গঠনমূলক সমালোচনা করার সুযোগ থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন নিয়মিত আমরা কেমন আছি।